হ্যালো স্টুডেন্ট, স্বাগত জানাই তোমাদের বাংলা একাডেমি চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয় কবি শঙ্খ ঘোষের লেখা আই আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটি দশম শ্রেণীর পাঠ্য। চলো আমরা সরাসরি ঢুকে যাই কবিতার আলোচনায়। তোমরা বাঁ পাশে এই ছবির মাঝে যাকে দেখছো ইনি হচ্ছেন কবি শঙ্খ ঘোষ। ঠিক আছে, ইনি হচ্ছেন কবি শঙ্খ ঘোষ। তারই লেখা আই আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি। ঠিক আছে, তারই লেখা হচ্ছে আমাদের আজকে আলোচ্য কবিতা আই আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটির কাব্যগ্রন্থটি আমরা জেনে নিই। চলো তাহলে আলোচ্য কবিতাটির কাব্যগ্রন্থের নাম হচ্ছে জলই পাষাণ হয়ে আছে। জলই পাষাণ হয়ে আছে। কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশ পেয়েছিল? 2004 সালে। 2004 সালে কাব্যগ্রন্থটি প্রকাশ পায়। ঠিক আছে, অনেকে জানো না কাব্যগ্রন্থ বলতে কি বোঝায়, যেগুলো আমায় প্রশ্ন করো অনেকেই। ঠিক আছে, চলো আমি শর্টকাটে বলে দিচ্ছি। অন্যান্য ভিডিওগুলোতে আমি আলোচনা করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, ওখানে বিস্তারিতভাবে আলোচনা আছে। তবে আমি এখানে ছোট্টভাবে একটু বলে দিচ্ছি। কাব্য বলতে কি? কাব্য বলতে সাধারণত একটা কবিতাকে বোঝায়। ঠিক আছে, এই যে আমরা আজকে যে কবিতাটা পড়ছি এরকম একটা কবিতাকেই বলা হয় কাব্য। এবং গ্রন্থ বলতে কি বোঝায়? গ্রন্থ বলতে ওর পাশাপাশি যখন আরো অনেকগুলো সেই লেখকেরই আরো অনেকগুলো কবিতা পরপর এসে যাবে, ওই কবিতাটাকে নিয়ে তখন একটা বই তৈরি হবে। ধরো এখানে একটা বই তৈরি হয়েছে এবং সেই বইটিতে শুধু শঙ্খ ঘোষেরই লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি, তার পাশাপাশি আরো বিভিন্ন অনেকগুলো কবিতা রয়েছে এবং সেই বইটিকেই বলবো আমরা কাব্যগ্রন্থ। ঠিক আছে, কাব্য মানে কবিতা আর গ্রন্থ মানে বই। ঠিক আছে, কাব্যগ্রন্থ। আশা করি মনে থাকবে। চলো এরপরে চলে যাব আমরা কবির সম্বন্ধে। প্রথমেই বলেছি কবিতাকে বুঝতে হলে আমাদের কবির সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে, তাহলেই আমরা কবিতাটাকে জলের মতো সহজ করে গিলে ফেলতে পারবো, নইলে আমাদের কাছে কঠিন হয়ে চেপে বসবে। তাই তো, চলো কবির সম্বন্ধে আমরা একটু জেনে নিই সাধারণ একটা ধারণা। কবি শঙ্খ ঘোষ কত সালে জন্মগ্রহণ করেন? 1932 সালে। 1932 সালে, অর্থাৎ দেশ স্বাধীনের আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্মগ্রহণ করেছিলেন? আধুনা বাংলাদেশের বরিশালে। আধুনা বাংলাদেশের বরিশালে। আধুনা কেন বলা হচ্ছে? অর্থাৎ পুরনো, তখন ভারতবর্ষ ছিল যখন এই বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করে তখন সেটার নাম ছিল ভারতবর্ষ, অর্থাৎ বাংলাদেশ তখন ভারতেরই একটি অংশ ছিল। তারপরে 71-এর যুদ্ধে সেটা ভাগ হয়ে যায় বাংলাদেশ এবং সেই বাংলাদেশের একটা জায়গা পড়ে যেটা বরিশাল নামে পরিচিত। সেই বরিশাল নামক জায়গাটিতেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। ঠিক আছে, এবার জানবো আমরা আধুনিক বাংলা সাহিত্যের একজন প্রধান কবি ছিলেন। আধুনিক বলতে এখনকার যুগের, এখনকার দিনে তিনি একজন প্রধান কবি। আধুনিক, ঠিক আছে, মানে নতুন যুগের তিনি প্রধান কবি। আর কি ছিলেন? প্রাবন্ধিক ছিলেন, অর্থাৎ তিনি প্রবন্ধও লিখতেন। এছাড়াও কি ছিলেন? অধ্যাপক ছিলেন। অধ্যাপক মানে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। এবং তিনি পড়াশোনা করেছিলেন কোথায়? চলো জেনে নিই আমরা। তিনি পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্সি কলেজ, যেটা কলকাতায় অবস্থিত। ঠিক আছে, যেটার এখন নাম হয়ে গেছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, অর্থাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা বাংলায় বলি। আর কোথায় পড়াশোনা করেছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়। এখানে এটা ভুল বলেছে, এখানে একটা কলিকাতা বিশ্ববিদ্যালয় হবে। ঠিক আছে, সেই বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে কলিকাতা, যেখানে আমি পড়াশোনা করেছিলাম সেই বিশ্ববিদ্যালয়টি। ঠিক আছে, এটা কলিকাতা বিশ্ববিদ্যালয় তিনি পড়াশোনা করেছিলেন, ইংরেজিতে যাকে আমরা বলি ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, তার প্রথম কাব্যগ্রন্থ কি? এই যে আমরা পড়লাম কাব্যগ্রন্থ কাকে বলে, অর্থাৎ একটা বইকে তারই লেখা একটা কাব্যের বই, অর্থাৎ কবিতার বইকে। চলো জেনে নেই তার কাব্যগ্রন্থগুলো কি কি ছিল। তার প্রথম কাব্যগ্রন্থ অর্থাৎ প্রথম বই যেটা লিখেছিলেন তিনি কবিতার, সেটার নাম হচ্ছে দিনগুলি রাতগুলি। দিনগুলি রাতগুলি তার প্রথম কাব্যগ্রন্থ। অর্থাৎ প্রশ্ন আসতেই পারে তার কবি শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম লেখো, তখন তোমরা কি লিখবে? দিনগুলি রাতগুলি। ঠিক আছে, তারপরে কি বলছে? নিহত পাতার ছায়া।
নিহত পাতার ছায়া, বাবরের প্রার্থনা, পাজরে দাঁড়ের শব্দ, জলই প্রাসান হয়ে আছে। অর্থাৎ আমাদের যে আজকে কাব্যগ্রন্থটি থেকে, অর্থাৎ যে বইটা থেকে আজকে আমাদের আলোচ্য কবিতাটা নেওয়া হয়েছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কাব্যগ্রন্থ থেকেই। ঠিক আছে? তারপরে কি বলছে? মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, মূর্খ বড় সামাজিক নয়, ধুম লেগেছে হৃৎকমলে, গোটা দেশ জোড়া জৌড়ঘর, প্রতি প্রশ্নে কেঁপে উঠে ভিটে, খুশি বলছে, কি বলছে? হাসি খুশি মুখে সর্বনাশ, ইত্যাদি। এগুলো হচ্ছে তার এক একটা কাব্যগ্রন্থ। এবার আমরা জানবো তিনি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প লিখেছিলেন ছোটদের জন্য। ছোটদের জন্য তিনি কি কি লিখেছিলেন চলো আমরা জেনে নিই। ও সরি, গল্প না, ছোটদের জন্য তিনি কিছু লেখা লিখেছিলেন। সেগুলো হলো ছোট্ট একটা স্কুল, অল্প বয়স কল্প বয়স, সকাল বেলার আলো, সুপরিবনের শাড়ি, শহর পথের ধুলো, এই সব কাব্যগ্রন্থগুলো তিনি লিখেছিলেন। ঠিক আছে? এরপরে জানবো কুন্তক তার ছদ্মনাম। এটা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। কবি শঙ্খ ঘোষের ছদ্মনাম কি ছিল? তখন তোমাদেরকে লিখতে হবে কুন্তক। এই ছদ্মনামে তিনি, ছদ্মনাম বলতে তিনি যেই নামটা আমরা আগে যখন দেশ স্বাধীন হওয়ার আগে বিভিন্ন লেখক লেখিকারা তাদের নামকে লুকিয়ে রাখার জন্য, আসল নামকে লুকিয়ে রাখার জন্য, অর্থাৎ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য একটা নাম, একটা ছদ্মনাম ব্যবহার করতেন। ঠিক আছে? যেই নামটার কোনো স্বার্থ থাকতো না, সেটা শুধু লেখার জন্যই তার স্বার্থ ছিল, একটাই স্বার্থ ছিল, উদ্দেশ্য ছিল লেখার জন্য। এবং সেই রকমই একটা কুন্তক ছদ্মনামে তিনি লিখেছিলেন শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, শব্দ নিয়ে খেলা ও কথা নিয়ে খেলা, এগুলো। ঠিক আছে? প্রবন্ধের বইও তার বিস্তার ছিল অনেকগুলো। কালের মাত্রা রবীন্দ্র নাটক, কালের মাত্রা ও রবীন্দ্র নাটক ছিল তার একটা প্রবন্ধ গ্রন্থ। ছন্দময় জীবন ছিল একটা প্রবন্ধ গ্রন্থ। ভিন্ন রুচির অধিকার, এই শহরের রাখাল, ঐতিহ্যের বিস্তার, এগুলো ছিল এক একটা তার প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে? এ আমির, আবরণ, ছন্দের বারান্দা, এগুলো। কবির প্রাপ্তবয়স্ক, মানে কবি যখন ছিলেন পরবর্তীকালে তিনি নানা রকম পুরস্কার পেয়েছিলেন। সেই পুরস্কারগুলো কি কি পেয়েছিলেন চলো আমরা জেনে নিই। সাহিত্য একাডেমি পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, কবির সম্মান পুরস্কার, সরস্বতী সম্মান পুরস্কার এবং পদ্মভূষণ পুরস্কার, এতগুলো তিনি পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? এই গেল আমরা কবির সম্বন্ধে জানলাম, তাই তো? এরপর চলে যাবো আমরা কার সম্বন্ধে? অর্থাৎ তারই লেখা কবিতার সম্বন্ধে আমরা ঢুকে যাব সরাসরি। ঠিক আছে? চলো, কবিতাটা আলোচনা করার আগে আমি প্রথমেই বলবো তোমাদের, তোমরা সকলে ছোটবেলায় এই যে আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাই তো? ছোটবেলায় তোমরা অনেকেই বাবা মায়ের কাছে বা শিক্ষকের কাছে বা দাদু দিদার কাছে অনেকেই গল্পটা শুনেছ, একটা যেখানে একজন বাবা তার ছেলেদেরকে, অনেকগুলো ছেলেরা ঝগড়া করে একে অপরের সাথে, তার ফলে একদিন সবাইকে, সকল ভাইদেরকে ডেকে এনে তার বাবা এক গোছা লাঠি দেন, জড়ো করা একসাথে অনেকগুলো লাঠি দেন এবং সেটাকে এক একজনকে হাতে দেন এবং সেটা ভাঙতে বলেন। কিন্তু একাই এক একজন করে কেউ সেটাকেই ভাঙতে পারে না। তারপরে যখন সেই লাঠির গোছাটা থেকে একটা একটা করে লাঠি সকল ভাইয়ের হাতে দিলেন, তখন সেটা ভাঙতে বললেন, খুব সহজেই তারা সেই লাঠিটাকে ভেঙে দিলেন। তাই তো? এই গল্পটা আমরা সবাই শুনেছি। অর্থাৎ এই গল্পটা থেকে আমাদের কি বোঝাচ্ছে? যে আমরা যখন সকলে একবদ্ধ হয়ে থাকবো, একতাবদ্ধ হয়ে থাকবো, তখন আমরা ভালোভাবে থাকবো। কেউ আমাদেরকে আঘাত করলেও সেটা লাগবে না, আমরা সুন্দরভাবে থাকতে পারবো, বাঁচতে পারবো। কিন্তু যখনই আমরা একা একাই আলাদা আলাদা হয়ে যাব, যে কেউ এসে আমাদেরকে আঘাত করে দিতে পারে, যে কেউ এসে আমাদেরকে শেষ করে দিতে পারে। তাই তো? এটাই আমরা শিক্ষা পাচ্ছি। এইরকমই একটা শিক্ষা পাবো আমরা কবি শঙ্খ ঘোষের এই কবিতাটিতে। চলো, কবিতাটা আমরা আলোচনা করব, তারপরে আমরা আস্তে আস্তে সব বুঝে নেব। ঠিক আছে? চলো, কবিতাটা বলা হচ্ছে একটা দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে। ঠিক আছে? দাঙ্গা বলতে কি বুঝি আমরা? আমরা সাধারণত ঝগড়া বুঝি, তাই তো? যেগুলো একে অপরের সাথে যখন ঝগড়া করি, মারামারি করি হাতে হাতে বা অস্ত্রে বিভিন্ন, সেগুলোকেই আমরা বলি দাঙ্গা। তাই তো? এক দলের সাথে আরেক দলের দাঙ্গা।
এইভাবেই দাঙ্গা। তো এই দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতির সাথেই এই কবিতাটির কথা বলা হচ্ছে। কি বলছে? আমার ডান পাশে ধস, আমার ডান পাশে ধস। ধস বলতে আমরা কি বুঝি? ধস বলতে আমরা সাধারণত বুঝি পাহাড় থেকে কোনো কিছু চাঙড় বা কোনো কিছু একটা পাথর গড়ে পড়াকে বলা হয় ধস পড়ছে বা ধস নেমে পড়ছে, ধসে পড়ছে যেটা পাহাড়, তাই তো? কিন্তু এখানে ধস বলতে আমরা বুঝবো ধ্বংস অর্থে, ধ্বংস অর্থে, অর্থাৎ যেটা তছনছ হয়ে যাচ্ছে, ধ্বংস করে দিচ্ছে যে জিনিসটা, সেইটা আমরা বুঝবো। কি বলছে? আমার ডান পাশে ধস আর আমার বাঁয়ে গিরিখাদ, আমার বাঁয়ে গিরিখাদ। গিরিখাদ বলতে আমরা কি বুঝি? সমুদ্র যখন শুকিয়ে যায় তখন একটা গর্ত দেখা দেয়, তাই তো? যেখানে সেখানে একটা গর্ত দেখা দেয়, তাই তো? অর্থাৎ নদীর জল যখন যেখানে শুকিয়ে যায় সেখানে একটা গিরিখাদের সৃষ্টি হয়, তো সেটাকে গিরিখাদ বলছে। কিন্তু গিরিখাদ বলতে আমরা সেই অর্থে বুঝবো না। এখানে যে বলছে আমাদের বাঁয়ে রয়েছে গিরিখাদ, এখানে আমরা গিরিখাদ অর্থে বুঝবো বা পাশে যদি যাই আমরা তাহলে শেষ হয়ে যাব। তারপরে কি বলছে? আমাদের মাথায় বোমারু। বোমারু শব্দের অর্থ কি? বোমারু শব্দের অর্থ হচ্ছে বোমা। সাধারণত আমরা বোমাকে বুঝবো। কেন বোমাকে বুঝবো? ধরো যখন যুদ্ধ হতো তখন কি হতো? যুদ্ধের সময় একটা বোমা নিক্ষেপ করা হতো না, যেটা আকাশে ছুড়ে দেওয়া হতো এবং আকাশে ছুড়ে সেটা মাটিতে পড়ে সেই জায়গাটাকে তছনছ করে দেওয়া হতো, ধ্বংস করে দেওয়া হতো সেই জায়গাটাকে পুরোপুরিভাবে। তো সেই রকমই বোমারু বলতে সেই বোমাটাকেই বোঝানো হয়েছে। ঠিক আছে? তারপরে কি বলছে? পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি বলতে কি বলছে? বাঁধ মানে তো বাধা আমরা জানি, কিন্তু হিমানি বলতে কি বলছে? এখানে হিমানি শব্দের অর্থ বোঝাচ্ছে বরফকে। ঠিক আছে? এখানে হিমানি বলতে বোঝানো হচ্ছে বরফকে। তাহলে পুরো লাইনটাতে কি বলছে চলো আমরা জেনে নিই। আমার ডান পাশে ধ্বংস, আমার ডান পাশে ধস মানে ধ্বংস, আমি ডান পাশে যদি যাই তাহলে আমি ধ্বংস হয়ে যাব। আমি বাঁ পাশে যদি যাই তাহলে গিরিপথ আছে, সেখানে আমি নিঃশেষ হয়ে যাব। আমাদের মাথায় বোমারু, আমরা যে দাঁড়িয়ে আছি সেই মাথার উপরের দিকে যদি আমরা তাকাই, উপরের দিকে বোমা নিক্ষেপ হচ্ছে, সেখানেও আমরা শেষ হয়ে যাব। আমরা যদি পায়ের দিকে মানে নিচের দিকে তাকাই তাহলেই আমরা কি দেখব? সেটা একটা হিমানির অর্থাৎ বরফের বাঁধ, মানে সেখানেও আমাকে একটা জমিয়ে রেখে দিচ্ছে, অর্থাৎ সেখান থেকেও আমি নড়তে পারবো না, সেটাও শেষ হয়ে যাব। তো বলছে যেদিকেই যাব সেদিকেই আমরা শেষ হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাবে। এখানে কিছু সাধারণ একদল সাধারণ খেটে খাওয়া মানুষকে বোঝাচ্ছে, শ্রমজীবী সমাজের একজন সাধারণ মানুষদেরই কথা বলছে এই কবিতাটির মধ্যে দিয়ে। ঠিক আছে? এই কবিতাটির মধ্যে দিয়ে সাধারণ মানুষের কথা বলছে, যারা যারা বিধ্বস্ত হয়েছে। কিসে বিধ্বস্ত? যে দাঙ্গা বিধ্বস্ত পরিস্থিতির তারা চারিদিকে ছুটে বেড়াচ্ছে এবং কোথায় কি করবে তারা কিছু বুঝতে পারছে না। এক জায়গায় দাঁড়িয়ে তারা শান্তভাবে থাকতে পারছে না, কখন কি হয়ে যেতে পারে তাদের ঠিক নেই, তাদের কোনো বাঁচার আশা নেই, কখন তারা মারা যেতে পারে তাদের কোনো ঠিক ঠিকানা নেই। তাই বলছেন আমাদের পথ নেই কোনো, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। এই যে দাঙ্গা হয়েছে, দাঙ্গায় আমাদের ঘর কি উড়িয়ে দিয়েছে, বোমায় উড়িয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। আমাদের কোথাও কোনো দিকে যাওয়ার পথ নেই। পথ নেই কেন? আমরা যদি ডান দিকে যাই দেখবো আমরা ধসে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমরা বাঁ পাশে গেলে গিরিখাদে আমরা শেষ হয়ে যাব। আমরা উপরের দিকে তাকাও, এক জায়গায় দাঁড়িয়েও যদি আমরা থাকি তাহলে উপর থেকে বোমা এসে আমাদেরকে শেষ করে দেবে। তাই বলছে আমরা এক জায়গাতে দাঁড়িয়েও থাকতে পারছি না, আমরা পায়ে পায়ে হিমানির বাঁধ, মানে আমরা নিচের দিকে যদি তাকাই সেখানেও আমাদেরকে জমিয়ে রেখে দিচ্ছে একরকম। তাই বলছেন আমাদের পথ কোনো নেই, আমাদের পথ গেছে উড়ে। তারপরে কি বলছে? আমাদের শিশুদের সব, অর্থাৎ ছড়ানো রয়েছে কাছে দূরে। আমাদের শিশুদের সব, সব শব্দের অর্থ কি এখানে ভালো করে বোঝো। সব বলতে তলব স ব বলছে, ঠিক আছে? অর্থাৎ এখানে সব বলতে মৃত, অর্থাৎ মৃত্যুকে বোঝাচ্ছে, মৃত ব্যক্তিকে বা মৃত শিশুকে বোঝাচ্ছে। এই যে শিশু সব বলছে মানে মৃত শিশুকে বোঝাচ্ছে। আমাদের শিশুদের মৃত সব মানে মৃত্যু, মৃত ছড়ানো রয়েছে কাছেও দূরে, মানে যেদিকেই তাকাচ্ছে, কাছে যদি তাকাই তাও দেখছে তাদের শিশুদের সব পড়ে আছে, মৃত্যু মৃত হয়ে পড়ে আছে, তারা মরে পড়ে আছে। তারা যদি দূরে তাকাচ্ছে একটু দূরে, সেখানেও দেখছে শিশু তাদের মরে পড়ে আছে। তাই বলছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এক মুহূর্তে মরে যাব নাকি? এই দেখো একটা বিস্ময় সূচক প্রশ্ন পাচ্ছি আমরা এখানে। কি পাচ্ছি আমরা? একটা বিস্ময় ওদের মধ্যে জেগে উঠছে, প্রশ্ন জেগে উঠছে যে তাহলে কি আমরাও মরে যাব নাকি?
আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? মানে শিশুরা যেইভাবে মরে পড়ে আছে আমরাও কি এই মুহূর্তে মরে যাব সেই রকমই ভাবে? আমাদের পথ নেই আর, আমাদের কোনো দিকে যাওয়ার পথ নেই, আমরা পথ পাচ্ছি না, একদম নিঃশেষ হয়ে গেছি, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আয় আরো বেঁধে বেঁধে থাকি। ওই যে প্রথম গল্পটা শোনালাম ঠিক সেই রকমই বলছে যে আয় আমরা সকল জিনিস ভুলে গিয়ে, সকল জাতপাত ভুলে গিয়ে, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা মানুষ হিসেবে একে অপরের পাশে থাকি, একজন আরেকজনের সাথে থাকি। আমরা অন্য কিছু এর বেশি দেখব না। বাঁচার জন্য আমাদেরকে এই পন্থাটাই একমাত্র অবলম্বন করতে হবে, তাছাড়া আমরা আর কোনোভাবেই বাঁচতে পারবো না। তাই বলছে আমাদের পথ নেই আর, আমাদের আর কোনো পথ নেই, একটাই মাত্র পথ বেঁধে থাকার, আয় আরো বেঁধে বেঁধে থাকি, একসাথে থাকি, আয় আরো একে অপরের হাতে হাত রেখে আমরা সকলে মানুষ হিসেবে বেঁচে থাকি। আমাদের সকল পরিচয় একটাই পরিচয় হবে, যেটা হবে মানুষ। কি বলছে? আমাদের ইতিহাস নেই, আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। কত বড় কথা বলে দিচ্ছে লাইনটির মধ্যে দিয়ে, দেখো। আমাদের ইতিহাস নেই, অর্থাৎ আমরা সাধারণ মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, আমাদের কোনো ইতিহাস থাকে না, আমরা রাজা নয়, আমরা মনীষী নয়, আমরা বড় বড় যোদ্ধা নয়, তাই আমাদের ইতিহাস আজকে নেই কোনো জায়গায়। আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, কখন আমাদের কি হয়ে যায় বলার নেই, আমাদের মৃত্যু হলেও আমাদের কেউ মনে রাখে না, কেউ লিখে রাখে না। তাই বলছেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস, অর্থাৎ অথবা আমাদের এমনই ইতিহাস, অসংশয়ভাবে যখন তখন যেভাবে যেমন তেমন ভাবে আমাদের মৃত্যু হতে পারে, এটাই বলছেন, অথবা এমনই আমাদের ইতিহাস। আমাদের চোখ মুখ ঢাকা, আমাদের চোখ মুখ ঢাকা, কত বড় কথা বলছে দেখো লাইনটির মধ্যে দিয়ে, চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। কি বলছেন? আমাদের চোখ মুখ ঢাকা, অর্থাৎ আমরা যে এই যে চোখ মুখ আমরা ঢাকা পড়ে আছি, আমরা একে অপরের দিকে তাকাই না, সাধারণ মানুষ আমরা কে কি করলাম আমরা শুধু একে অপরের দিকেই কাঠি করতে ব্যস্ত। তাই বলছেন আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। 12 মাস কেন ভিখারি বলা হচ্ছে? সেই সময়, যখনকার সময় কবিতাটি বলা হচ্ছে, সেই সময় ভারতবর্ষ আমাদের দেশ ঋণ ঋণী হয়ে রয়েছে, মানে সকল দেশের কাছ থেকে তারা কি নিচ্ছে? ঋণ নিচ্ছে একরকম, মানে দান নিচ্ছে তারা একরকম, তাদের দেওয়া অর্থ নিচ্ছে এবং সেটা নিয়েই তারা দেশকে কোনো রকম ভাবে চালিয়ে যাচ্ছে। তাই বলছে আমরা ভিখারি 12 মাস, আমরা 12 মাস ভিখারি হয়ে আছি। অর্থাৎ এখানে সাধারণ মানুষকেও আমরা বোঝাতে পারি যে একটা সাধারণ মানুষ শুধু খেটে খাওয়া ছাড়া তাদের আর কোনো সামর্থ্য থাকে না, তাদের আর কোনো অর্থ থাকে না, অর্থাৎ এই উদ্দেশ্যে তাকে ভিখারি বলা হয়ে থাকে। এটাও আমরা একটা অর্থ পেতে পারি এর, ঠিক আছে? তারপরে কি বলছে? পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। কি বলছে লাইনটার মধ্যে দিয়ে? পৃথিবী বেঁচে আছে বা পৃথিবী মরে গেছে, এই যে একটা সংশয় দেখা দিচ্ছে তার মনে, পৃথিবী বেঁচে আছে না পৃথিবী মরে গেছে তার কোনো ঠিক নেই। পৃথিবী হয়তো বেঁচে আছে বলছে, একবার বলছে পৃথিবী বেঁচে আছে, আবার পরক্ষণেই বলছে পৃথিবী মরে গেছে। আমাদের কথা কে বা জানে? আমাদের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা দরজায় দরজায় ফিরেছি, মানুষের দরজায় দরজায় আমরা ঘুরে বেরিয়েছি। কিছুই কোথাও যদি নেই, তবুও তো কজন আছি বাকি। কি বলছে তারপরে? আমরা কথা বলছে, আমাদের কথা কে বা মনে রাখে, কে বা জানে? সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের কথা কে বা মনে রাখে? কোথাও কি লিখে রাখে, বা কোথাও কি স্বর্ণাক্ষরে লিখে রাখে এই মানুষটি এতদিনে মারা গেল, এই করেছিল, এই করেছিল? কথা তাদেরই মনে রাখে যারা কিছু করে যায় দেশের জন্য, যারা কিছু করে যায়, অথবা রাজাদের রাজাদের কথা মনে রাখে, ইতিহাস তাদের মনে রাখে। কিন্তু ইতিহাস আমাদের মতো সাধারণ মানুষদের কথা মনে রাখে না, সাধারণ খেটে খাওয়া মানুষদের কথা মনে রাখে না। তাই বলছেন আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, আমরা দরজায় দরজায় ফিরেছি, তবু আমরা কিছু সেখানে পাইনি। আমরা কি, আমরা ফিরে এসেছি সেখান থেকে, সেখান থেকে আমরা অবহেলা হয়ে ফিরে এসেছি, কোথাও কিছু পাইনি। কিছুই কোথাও যদি নেই, কোনো জায়গায় কিছু নেই, তবুও তো কজন বাকি। বলছে কোথাও কিছু নেই, চারিদিকে লাশ আর লাশ, শেষ হয়ে গেছে সবাই, কিচ্ছু নেই, সব ধ্বংস হয়ে গেছে চারিদিকে এই দাঙ্গার ফলে, চারিদিকে দাঙ্গার ফলে সবদিকে শূন্য হয়ে গেছে, মানুষের ভিড় আর নেই সেখানে,
সব দিকে শূন্য, কোথাও কিছু নেই। বলছে তারপরেও কি বলছে, তবুও তো আমরা কজন বাকি আছি। তারপরেও একটা বেঁচে থাকার একটা আশ্বাস জাগছে তাদের মনে, একটা বেঁচে থাকার কি বার্তা দিচ্ছে যে তবুও তো আমরা কজন আছি, আয় আরো হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকি। কি বলছে, বলছে আমরা যেই কজন বেঁচে আছি আয় না আমরাও হাতে হাত রেখে সকল ধর্ম সকল জিনিস ভুলে গিয়ে সকল সমাজকে ভুলে গিয়ে আমরা মানুষ হিসেবে একে অপরের হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, তাহলেই তো আমরা বাঁচতে পারবো, তাহলেই তো আমরা চলতে পারবো জীবনে। না হলে তো আমরা এইভাবে শেষ হয়ে যাব, একে অপরকে দোষ দিয়ে একে অপরের সাথে দাঙ্গা করে আমরা তো শেষ হয়ে যাব একরকম ভাবে। এটাই কবিতার মধ্যে বোঝাচ্ছে। অর্থাৎ সমস্ত কবিতাটিতে এটাই বোঝাচ্ছে যে আমরা একে অপরের সাথে মিশে থাকতে হবে। তাছাড়া আমাদের সাধারণ মানুষের কোনো আর ধর্ম নেই, কিচ্ছু নেই, কোনো নিয়ম কানুন নেই। আমাদের ধর্ম একটি, আমাদের ধর্ম মানুষ হিসেবে হাতে হাত রেখে একে অপরের হাতে হাত রেখে বেঁধে ধরে বেঁচে থাকা। তাহলেই আমরা একসাথে শক্ত হয়ে বেঁচে থাকতে পারবো। নইলে যে কেউ এসে আমাদেরকে তছনছ করে দিয়ে ধ্বংস করে দিয়ে চলে যাবে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে এই কবিতাটির মধ্যে দিয়ে। আশা করছি কবিতাটি বুঝতে পেরেছ। কবিতাটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আর যদি এই নোটগুলো তোমরা নিতে চাও তাহলে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই নোটগুলো পেয়ে যেতে পারো। ঠিক আছে, চলো আজকের ভিডিও এতটাই, পরবর্তীকালে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।